চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত ভার্সেস নিউজিল্যান্ড, সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের খেলা হবে। এই টুর্নামেন্টে যদি 8টা টিমের মাঝখানে আপনারা 2টা টিম ধরেন সবচেয়ে ভালো টিম, তাহলে কিন্তু নিঃসন্দেহে ভারত আর নিউজিল্যান্ড। আজকে তাদের মাঝখানে খেলা, বুঝতেই পারতেছেন কোন ধরনের খেলা হবে এবং সেই ধরনের খেলাটি কিন্তু হয়েছে। আমরা ইদানিংকালে যত ধরনের ফাইনালগুলো দেখেছি একটু বোরিং ধরনের খেলা ছিল, মানে ওয়ান সাইডেড গেম ছিল, কিন্তু আজকের ম্যাচটি কিন্তু দুর্দান্ত একটি খেলা ছিল। হয়তো বা লো স্কোরিং ম্যাচ আপনারা বলতে পারেন, কিন্তু একটা টাইট একটা গেম ছিল। রোহিত শর্মার ব্যাটিং, শ্রেয়াস আয়ারের ব্যাটিং, সাথে দুজন স্পিনারের দুর্দান্ত বোলিংয়ের বদলতে কিন্তু ভারত আজকে 4 উইকেটে এবং 6 বল হাতে রেখে কিন্তু একটা দুর্দান্ত জয় এনে দেয়। সেই সাথে কিন্তু ভারত কিন্তু একটা নতুন আইসিসি ট্রফি তাদের ঘরে তুলে নেয়। এই জন্য কংগ্রেচুলেশনস টু রোহিত শর্মা, কারণ কি তিনি কিন্তু টানা ব্যাক টু ব্যাক তিনি 2টি আইসিসি ট্রফি কিন্তু ভারতকে উপহার দিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে ভারতে রোহিতকে নিয়ে কোন ধরনের চর্চা হবে। রোহিত শর্মা যে একটা অন্য পর্যায়ের খেলোয়াড় তিনি বুঝতেই পারতেছেন। আজকে ফাইনালে তিনি কোন ধরনের খেলা দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন। তিনি যদি ক্রিজে থাকতে পারতেন, ওই সময় যদি তিনি তার কুল মাথায় যদি আরেকটু সময় তিনি ক্রিজে থাকতে পারতেন, তাহলে 4-5 ওভার হাতে রেখে কিন্তু আরও আগে কিন্তু খেলাটি শেষ হয়ে যেতে পারতো। আজকে দেখেন 100 রানের উপর একটি পার্টনারশিপ, এই টুর্নামেন্টে এই ধরনের পার্টনারশিপ আজকে প্রথম ছিল, মানে 100 রান পার্টনারশিপ কিন্তু এই টুর্নামেন্টে একটা হয় না। ওপেনিং পার্টনারশিপের কথা বলতেছি। সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের খেলা গেছে। যখন টস জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু একটা দিকে ভারত একটু নিশ্চিত ছিল যে ম্যাট হেনরি আজকে দলে নেই, কারণ ম্যাট হেনরি ছিল এই দলের সবচেয়ে বড় উইকেট টেকার, কারণ 10টি উইকেট তিনি নিয়েছেন। এটি ভারতের জন্য একটু সুসংবাদ ছিল, কিন্তু নিউজিল্যান্ডের কিন্তু তার জায়গায় অন্য পেস বোলার খেলেছে, কিন্তু তারা ওই ধরনের পারফরমেন্স দিতে পারে নাই। আপনারা যদি এখন টোটাল গেমটা দেখেন, নিউজিল্যান্ড কীভাবে যাত্রা শুরু করেছিল, নিউজিল্যান্ডের যাত্রাটা কিন্তু ভালোই ছিল। তারা 10 ওভারের 60-এর উপর রান করেছিল, 1 উইকেট তাদের পড়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের 10 থেকে 20 ওভারের মাঝখানে তাদের 2 উইকেট পড়ে যায়, এমনকি 20 থেকে 30-এর মাঝখানে তাদের আরেকটি উইকেট পড়ে যায়, 30 থেকে 40-এর মাঝখানে তাদের আরও 2টি উইকেট পড়ে যায়। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু ফ্রিকুয়েন্টলি উইকেট পড়েছে। এই ফ্রিকুয়েন্টলি উইকেট পিছনে পড়ার পিছনে কিন্তু বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের কথা কি বলবেন, তিনি আজকে প্রথম বলে উইকেট নিয়ে ফেলেছেন। তো বুঝতেই পারতেছেন কোন ধরনের তারা বোলিং করেছে। এখন ব্যাটিংয়ের কথা যদি বলেন, আজকে কিন্তু নিউজিল্যান্ড তারা খুবই একটু রেস্ট্রিকশনের মাঝখানে ব্যাটিং করেছে, কারণ কুলদীপ যাদব যখন তারা টানা 2টি উইকেট তিনি ফেলে দিয়েছেন, কেন উইলিয়ামসন এবং রচন রবীন্দ্র, বুঝতেই পারতেছেন ওই সময় কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না। যেহেতু ভারত তাদের প্রথমে 3টি উইকেট টপ করে তুলে নেয়, তখন কিন্তু নিউজিল্যান্ড একটু চাপে পড়ে যায়। তখন কিন্তু তাদের মাঝখানে একটি পার্টনারশিপ হয়, কিন্তু বড় ধরনের পার্টনারশিপ কিন্তু আজকে নিউজিল্যান্ড করতে পারে নাই। 2টা 50 রানের উপর পার্টনারশিপ করেছে, আর 2টা পার্টনারশিপ যাদের মাঝখানে হয়েছে 30-এর ঘরে। তো বুঝতেই পারতেছেন এই কারণে কিন্তু নিউজিল্যান্ডরা বড় ধরনের রান কিন্তু করতে পারে না। কুলদীপ যাদব যখন টানা 2 ওভারে 2টি উইকেট নিয়ে নেয়, তখন কিন্তু ভারত একটু সামনের দিকে এগিয়ে যায় এবং নিউজিল্যান্ড কিন্তু একটু পিছনে পড়ে যায়। যদি কিন্তু নিউজিল্যান্ডের যাত্রা খুব ভালো ছিল, তখন কিন্তু ড্যারেল মিচেল একটা স্লো একটি ইনিংস খেলেছিল, সেটি কিন্তু নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ, মানে কি বলা হয়, মানে সবচেয়ে স্লোয়েস্ট একটি 50 ছিল বিগত 11 বছরের মাঝখানে, 91 বলে 50। এছাড়াও কিন্তু নিউজিল্যান্ড মাঝখানে 85 বলে প্রথমবার একটা বাউন্ডারি এসেছে, এরপরে একটা লম্বা গ্যাপ, আবার 60 বলের উপরে একটি গ্যাপ দিয়ে আবার একটি বাউন্ডারি এসেছে। সুতরাং বুঝতেই পারতেছেন নিউজিল্যান্ড কিন্তু আজকে ওই ধরনের করে খেলাই খেলতে পারেনি। ভারতীয় বলাররা যে ধরনের লাইন এবং লেংথ ফলো করে বোলিং করেছে, বিশেষ করে অক্ষর প্যাটেল বলেন, রবীন্দ্র জাদেজা বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে বরুণ চক্রবর্তী, তিনি আজকে যে ধরনের বোলিং করেছেন, প্রথম যে উইকেটটি তিনি ফেলে দিয়েছেন, এটি কিন্তু খেলার মোমেন্টামকে সেট করে দিয়েছে। আর ওইদিকে রোহিত শর্মা কিন্তু এই টুর্নামেন্টে বড় ধরনের রান করতে পারেনি, কিন্তু ফাইনালে তিনি দেখিয়ে দিয়েছেন হি ইজ দ্য রিয়েল হিরো। ওনাকে নিয়ে যত ধরনের জল্পনা চলছিল যে তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন, আমি জানি না উনি রিটায়ারমেন্টে চলে যাবেন কিনা, কিন্তু আমার মনে হচ্ছে না তাকে রিটায়ারমেন্টে যেতে দেওয়া উচিত। কারণ কি, তিনি 23-এর পরে, মানে 23-এর ওয়ার্ল্ড কাপের পরে নিজেকে যেভাবে গড়ে তুলেছেন, 24-এর তিনি কাপ এনে দিয়েছেন, 25-এ তিনি কাপ এনে দিয়েছেন, আমার বলতে আর দ্বিধা নাই, তাকে 27 পর্যন্ত খেলতে দেওয়া উচিত, যাতে তিনি 27-এর বিশ্বকাপটা ভারতকে এনে দিতে পারে। কারণ তিনি যেভাবে কাপ এনে দিচ্ছেন, যেভাবে অস্ট্রেলিয়া একসময় যখন কাপ খেললেই কাপ নিয়ে আসতো, এখন মনে হচ্ছে যেন রোহিত শর্মা খেললেই কাপ চলে আসবে, বিষয়টা এরকম একটা ব্যাপার। আজকে যদি ইন্ডিয়ার ব্যাটিং আপনারা খেয়াল করে থাকেন, ইন্ডিয়া কিন্তু চাপে পড়ে গিয়েছিল যখন কোহলি প্রথম বলে বা দ্বিতীয় বলে আউট হয়ে গিয়েছিল, তখন কিন্তু ইন্ডিয়া ভালোই চাপে পড়ে গিয়েছিল। তখন কিন্তু রোহিত শর্মা একটু ব্লক করে খেলতেছিল, কিন্তু রোহিত শর্মাও কিন্তু নিজের উইকেটটিকে বিলিয়ে দিয়ে আউট হয়ে যেতেন 70-এর ঘরে। তখন কিন্তু খেলাটা পুরা দমে জমে গিয়েছিল। তখন কিন্তু একটা পার্টনারশিপের প্রয়োজন ছিল, আর সেই পার্টনারশিপটি কে এনে দিয়েছিল? শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেল। এই দুজনকে আপনারা কোনভাবে আখ্যায়িত করবেন? শ্রেয়াস আয়ার ইন্ডিয়ার মিডল অর্ডারের একটি ব্যাকবোন, তিনি স্পিন বল এত দুর্দান্ত খেলতে পারেন, এটি বলার অপেক্ষা রাখে না। এবং অক্ষর প্যাটেল, আমি বলবো যে তিনি যে 5 নম্বরে ব্যাটিং করতেছে, তাকে আর 5 নম্বর থেকে সরানোর কোনো প্রয়োজনই নাই। তিনি যেভাবে ব্যাটিং করতেছেন, তার বোলিংটা অপশনাল ধরেন, তিনি প্রপার একজন ব্যাটসম্যান হিসেবে তাকে গণ্য করেন। আমি বলবো তাকে 5 নম্বর থেকে যদি আপনারা সরান, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করবেন। তাকে 5 নম্বর থেকে সরানোর কোনো প্রয়োজনই নেই। নিচে দেখেন কেএল রাহুলের কথা বলেন, সলিড খেলতেছে, হার্দিক পান্ডিয়া সলিড খেলতেছে, রবীন্দ্র জাদেজা তো এই পর্যন্ত আমি তাকে ব্যাটিংই করতে দেখলাম না। এখন বোলিং নিয়ে আমার একটু ইস্যু রয়েছে। বোলিংয়ে আজকে যদি খেলাটি খেয়াল করে থাকেন, মোহাম্মদ শামি কিন্তু
যথেষ্ট ভালো বল করেছে টুর্নামেন্টে, কিন্তু আজকের ম্যাচে কিন্তু তিনি যখন লাস্টের সেকেন্ড স্পেলে যখন ফিরে আসলেন তাকে কিন্তু তুলোধনা করেছে। 13 রান, 12 রান, 11 রান, 10 রান, 10-এর উপরে 4টে ওভারে তিনি বল করেছেন, সম্ভবত তিনি 40-45 রান দিয়েছেন। তো বুঝতেই পারছেন আজকে কিন্তু মোহাম্মদ শামির তত ভালো বল ছিল না। এমনকি হার্দিক পান্ডিয়ার কথা যদি চিন্তা করেন, হার্দিক পান্ডিয়া কিন্তু প্রথম 2 ওভারে রান দিয়েছিল সম্ভবত 16 বা 18, পরের ওভারেও তিনি 11 বা 12 রান দিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের খেলায় সকল ক্রেডিট কিন্তু চলে যায় স্পিনারদের কাঁধে। স্পিনাররা যেভাবে বোলিং করেছে, বিশেষ করে নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু ভালো বল করেছে। মিচেল স্যান্টনার, ব্র্যাসওয়েল তারা কিন্তু খেলাটিকে টাইট করে রেখেছিল, কিন্তু ভারতের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু খেলাটি আর জিততে পারে নাই নিউজিল্যান্ড। এই হচ্ছে কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, নিউজিল্যান্ড কিন্তু কি মোমেন্টে 2টি ক্যাচ মিস করেছে। ক্যাচ যে ইন্ডিয়া মিস করে না সেটিও না, ইন্ডিয়া কিন্তু 4টি ক্যাচ মিস করেছে। কিন্তু যেহেতু পরবর্তীতে ইন্ডিয়া ব্যাটিং করতেছে, ওই সময় যদি শুভমন গিলের ক্যাচটি নিতে পারতো, আর যদি পরবর্তীতে শ্রেয়াস আয়ারের ক্যাচটি যদি ওই সময় নিতে পারতো, তখন কিন্তু খেলাটা অন্যরকম হতে পারতো। কিন্তু গ্ল্যান ফিলিপসের কথা কি বলবেন খেলায়? গ্ল্যান ফিলিপস যেভাবে উড়ন্তভাবে ক্যাচ নিতে পারে, এই ছেলেটিকে ভাই কি বলবেন আপনারা। টুর্নামেন্টে আমি তার দেখা 3টি ক্যাচ দেখেছি। প্রথমে দেখেছি রিজওয়ানের ক্যাচ, পরে বিরাট কোহলির ক্যাচ, আজকে আরেকটি দুর্দান্ত ক্যাচ দিল। সম্ভবত আজকের দিনে শুভমন গিলের ক্যাচটি নিয়েছে, দুর্দান্ত একটি ক্যাচ। শুভমন গিল হয়তো চিন্তা করেছিল ওই শট মারার পরে এটি 4 হয়ে গেছে, কিন্তু গ্ল্যান ফিলিপস যেভাবে উড়ন্তভাবে ক্যাচটি নিয়েছে দুর্দান্ত ছিল। এখন আজকের দিনে নিউজিল্যান্ড কোন জায়গায় ম্যাচটিকে হেরে গেছে? আজকের দিনে ম্যাচটি হেরে গেছে যখন কেন উইলিয়ামসন আউট হয়ে গেছে, টম ল্যাথাম আউট হয়ে গেছে। টম ল্যাথামের আউটটি ছিল সবচেয়ে ক্রুশিয়াল একজন আউট। কারণ কি, টম ল্যাথাম হচ্ছে এই দলের সবচেয়ে ভালো স্পিন খেলতে পারে, যেমন শ্রেয়াস আয়ার যেমন ভারতের সবচেয়ে ভালো স্পিন খেলতে পারে, ওই উইকেটটি ছিল এতটাই গুরুত্বপূর্ণ। রবীন্দ্র জাদেজা কিন্তু টম ল্যাথামকে 2 ম্যাচে আউট করে দিয়েছেন, গ্রুপ স্টেজও এবং ফাইনালও। রবীন্দ্র জাদেজার কিন্তু এখানে ভূমিকা এখানে অবশ্যই আপনাকে গণ্য করতে হবে। আজকে যদি নিউজিল্যান্ড কোনোভাবে জয়লাভ করতে পারতো, কিন্তু ব্র্যাসওয়েল কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার ছিলেন। কিন্তু তিনি যেভাবে 39 বলে একটি 50 রানের দুর্দান্ত সেঞ্চুরি মানে হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন, সেই সাথে তিনি যেভাবে উইকেট নিয়েছেন, তো বুঝতেই পারতেছেন ব্র্যাসওয়েলের ভূমিকাটা কীরকম ছিল। ব্র্যাসওয়েলের কারণে কিন্তু আজকে নিউজিল্যান্ড কিন্তু 250 রান ক্রস করতে পারতো। একসময় কিন্তু আমাদের মনে হচ্ছিল নিউজিল্যান্ড সম্ভবত 220 কিংবা 230 এই রানের মাঝখানে কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে, কিন্তু ব্র্যাসওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে কিন্তু 250 ক্রস করেছিল। এখন রোহিত শর্মার ব্যাটিংটা কী বলবেন? যে ধরনের এন্টারটেনমেন্ট তিনি আমাদেরকে দিয়েছেন, এটি হচ্ছে সবচেয়ে আলোচনার বিষয়। কারণ কি, ফাইনালের মতো ম্যাচে তিনি যে প্রেশার কীভাবে হ্যান্ডেল করেছেন প্রথম দিকে, পরে তো তিনি উইকেট পড়ে যাওয়ার কারণে তিনি ব্লক করতে, যে এটা তো তার ন্যাচারাল গেম না। তো উনি তো সবসময় হিটম্যান নাম তো তার এইভাবে হয় নাই। তিনি তো 400 মেয়ের অভ্যস্ত, ফ্রি ফ্লুয়েন্ট পিচে খেলে অভ্যস্ত, কিন্তু দুবার এই ধরনের পিচে এই ধরনের শট খেলা মানে আসলে সবসময় যায় না। যখন উইকেট পড়ে যায় তখন কিন্তু রোহিত শর্মা একটু ঘাবড়ে গিয়েছিলেন। ওই সময় যদি তিনি রচিত রবীন্দ্রর বলে এভাবে স্টেপ আউট করে যদি মারতে না চাইতেন, তখন কিন্তু খেলাটা আরেকটু সুন্দরভাবে তিনি শেষ করতে পারতেন, ফাইনালকে সেঞ্চুরি করতে পারতেন। তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন। তিনি যেভাবে অপোনেন্ট বলারদের তুলোধনা করেছেন আজকের ম্যাচে, তা আমি কি বলবো, আজকে আমি নিঃসন্দেহে বলতে চাই রোহিত শর্মাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হোক। কিন্তু এখানেও কিন্তু ডিবেট থেকে যায়, আপনি রোহিত শর্মাকে ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছেন, এখানে কিন্তু বরুণ চক্রবর্তী প্রথম 2টি উইকেট নিয়েছেন, আবার কুলদীপ যাদব 2টি উইকেট নিয়েছেন। এখানে কিন্তু দাবিদার অনেক, এখানে কাকে রেখে কাকে দিবেন এই প্রতিযোগিতা কিন্তু চলতেছে। আপনারা যদি প্রশ্ন করেন নিউজিল্যান্ড আজকে এত রান করার পর কিভাবে হারলো, দুবাই মাঠে তো এত রান কিন্তু সহজে চেস হয় না। এক কথায় উত্তর দিতে হয়, প্রথমে রোহিত শর্মার ব্যাটিং, আর কথা হচ্ছে নিউজিল্যান্ডের 2টি ক্যাচ মিস। বিশেষ করে কাইল জেমিসন যদি ওই সময় শ্রেয়াস আয়ারের ক্যাচটি নিতে পারতেন, তখন কিন্তু খেলাটি অন্যরকম হতে পারতো। কারণ ওই সময় কিন্তু উইকেটটি খুবই প্রয়োজন ছিল। নিউজিল্যান্ডের একটি মাধ্যমে ছিল ম্যাচটি জেতা, সেটা হচ্ছে উইকেট। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন আজকের ম্যাচে নিউজিল্যান্ড কিন্তু একটা ট্রিক্স মিস করে গেছে, তারা কিন্তু স্লিপি ফিল্ডার দেয় না। বিশেষ করে যখন মিচেল স্যান্টনার বল করতে আসলো কিংবা ব্র্যাসওয়েল বোলিং করতে আসলো, পরবর্তীতে যদিও লাগাইছে কিন্তু শুরুর দিকে লাগানো উচিত ছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন রোহিত শর্মার কিন্তু একটা এজ খুব সুন্দরভাবে স্লিপ দিয়ে 4 হয়ে চলে গিয়েছিল, কিন্তু এর আগে কিন্তু তিনি যা সর্বনাশ করে দেওয়ার তিনি করে ফেলেছেন। কারণ কি, তিনি সম্ভবত 40 বা 42 বলে তিনি 50 রান করে ফেলেছেন। অবশ্যই ইন্ডিয়া আজকে রোহিত শর্মাকে নিয়ে গর্ব করবে, কারণ তিনি তাদেরকে 2টি ব্যাক টু ব্যাক তাদেরকে জয় এনে দিয়েছেন এবং আনবিটেন চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে ভারতের মাটিতে তারা নিয়ে যাবে ট্রফিটি। দিন শেষে রোহিত শর্মাকে নিয়ে একটু কথা না বললে না হয়, তিনি কি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নিজেকে আনঅ্যাভেলেবল করে দিবেন? তিনি 2024 সালে যেভাবে T20 বিশ্বকাপ জেতার পরে যখন তিনি বলেছিলেন যে আই এম নট অ্যাভেলেবল ফর এনি T20 গেমস, মানে আমি T20 গেমস খেলবো না, এখন কি 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে 50 ওভার ক্রিকেটকে তিনি আলবিদা করে দিবেন? এই জিনিসটি যদি করে দেন, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে হিটপ্যাডকে খুব মিস করবো। কারণ আমি চাই তিনি 2027-এও ইন্ডিয়া টিমকে লিড করুক, কারণ বিরাট কোহলির পরে আমার মনে হচ্ছে তিনি খুবই সুইটেবল একজন ক্যাপ্টেন। আপনি যদি প্রশ্ন করেন, সরল মনে যদি প্রশ্ন করেন যে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেনগুলো কারা কারা, প্রথমে আসবে কপিল দেবের নাম, এরপরে মহেন্দ্র সিং ধোনির নাম, এরপর 3 নম্বরে সরাসরি চলে আসবে
হিটম্যানের নাম, এছাড়া অন্য কোনো উত্তরই আসবে না, কারণ তিনি তো ট্রফি বা কাপ এনে দিতে পারছে, অন্য কোনো তো ক্যাপ্টেন কিন্তু সেটি আনতে পারে না। আপনি যদি পাকিস্তানকে জিজ্ঞাসা করেন, ইমরান খানের পর সরাসরি চলে আসবে সরফরাজ খানের নাম, কারণ ইমরান খানের পর যদি কোনো ব্যক্তি যদি কাপ এনে থাকে তিনি ছিলেন সরফরাজ খান। তো কাপ দিন শেষে এগুলো ম্যাটার করে, এগুলো তো রেকর্ড বুকে আপনার নামটি লিপিবদ্ধ হয়ে থাকবে। সুতরাং বুঝতেই পারতেছেন রোহিত শর্মা কোন ধরনের খেলোয়াড়। তিনি যেভাবে আজকে খেলেছেন আমি মুগ্ধ হয়ে গেছি তার ব্যাটিং দেখে। তিনি সেঞ্চুরিটি করতে পারলে আমি আরেকটু খুশি হতে পারতাম। তো কংগ্রেচুলেশনস টু ইন্ডিয়া। তো থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন।